কি অবস্থায় আছেন আরাবুল, তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি বলছে? ভেরির দখল যার, রাজনৈতিক কর্তৃত্ব তার। শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছেন তৃণমূলের কোন নেতা? এটা আরাবুল ইসলাম। একাধিক এফআইআর আরাবুলের এগেনস্টে ভাঙড় সহ একাধিক জায়গায় 24 পরগনার একাধিক থানায় রয়েছে। আরাবুল ইসলাম এমন একজন নেতা যে নিজের কোনো প্রতিদ্বন্দ্বীকে ময়দানে থাকতে দেবে না। আচ্ছা, বাংলা তো পরিবর্তন হয়ে গেছে, নতুন কিছু নয়, কিন্তু এই 4 তারিখের পর থেকে অনেকের জীবনের যে গতি প্রকৃতি সেটা কিন্তু পাল্টে গিয়েছে। কাউকে কাউকে অতিরিক্তভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, সব জায়গায়। আবার কেউ কোথায় যে লুকিয়েছেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এর মধ্যে তো ওপরের যে শার্টের কালার সেটা চেঞ্জ করার তো প্রবণতা যা ছিল, লাল যখন চলে গেল শার্টের কালার হয়ে গেল সবুজ, সবুজ চলে গেল শার্টের কালার হয়ে গেল হচ্ছে গেরুয়া। কিন্তু এর মধ্যে এমন কিছু কিছু ব্যক্তি আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই, আজ দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে এমনই একজন দক্ষিণ 24 পরগনার এক সময়ের দাপুটে নেতা, একটি অঞ্চলে নাকি শোনা যায়, শোনা কথা, চোখে দেখিনি, আমি বলতে পারবো না, বাঘে গরুতে জল খেত। নামটা গেস করতে পারছেন কি? হয়তো পারছেন। তিনি হচ্ছেন আরাবুল ইসলাম। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন নেতা। মাঝে একটু দুষ্টুমি করেছিলেন অবশ্য, তার জন্য ধমক ধমক খেয়েছিলেন, কিন্তু দলেই থেকে গেছিলেন। কিন্তু কালের চাকা গড়িয়ে গেছে, জলও অনেক দূর গড়িয়েছে। সেই আরাবুল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দেন আইএসএফ এ, এবং শেষ যে ভোট গেছে বিধানসভায় তাতে তিনি আইএসএফ যে লোগো, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তাদের দলের হয়ে লড়েন এবং ক্যানিংয়ে হেরেও যান। হঠাৎ করে কয়েকদিন আগে তার মাথায় আবার পালা বদলের ভূত জেগে উঠেছে, যেমন অন্যান্য সবার ক্ষেত্রেই হয়েছে। এখন আরাবুল আওয়াল আইএসএফ ছেড়ে আপাতত ওই সাপলুডুর গুটিতে শূন্যতে আছেন। লক্ষ্য ওই সাপের মুখ পেরিয়ে গিয়ে একদম 100 গিয়ে পড়া। কি অবস্থায় আছেন আরাবুল, তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কি বলছে, এই নিয়ে কথা বলবো। আমি আমার দুই সতীর্থ, প্রথমেই যাব অবশ্যই সুচারু। সুচারুর কাছে যেটা প্রথমেই জানতে চাইব, যে সুচারু দীর্ঘদিন তো রাজনীতিবিদ কভার করছো, আরাবুল ইসলামকে সামনাসামনি দেখেছো, পেয়েছো, একাধিকবার ইন্টারভিউ করেছো। এই মুহূর্তে আরাবুল ইসলামের যা স্ট্যান্ড পয়েন্ট, এবং একটা সময় ক্ষমতার বা দম্ভের শীর্ষ পদে থেকে সেই শিক্ষিকার ওপর অত্যাচারী বলো বা এলাকায় বাঘে গরুতে জল খায়, একাধিক একাধিক, কেউ কেউ বলে বা তিনি নাকি রাজনৈতিক দুর্বৃত্ত। তো এরকম একজন মানুষ এই মুহূর্তে তার দাঁত নখ ভেঙে গিয়েছে। শোনা যাচ্ছে তিনি নাকি আবার দলবদল করার জন্য পা বাড়িয়ে রেখেছেন। এখন ভালো তৃণমূল না ঋত তৃণমূল, নাকি আবার অন্য কোনো দল, নাকি আমজনতা উন্নয়ন পার্টি, আপাতত তিনি নিজের মুখে কিছু সুচারু বলেননি। কি আপডেট আছে তোমার কাছে, যদি আমাদের দাদা দিদির প্ল্যাটফর্মের যারা আমাদের দর্শক তাদেরকে একটু বলো। আরাবুল ইসলাম আহ, একটা গুন্ডা ছাড়া তাকে আর কিছু বলা যায় না। ভাঙড়ে একাধিক গন্ডগোলে একাধিক বিষয়ে আরাবুল ইসলামের নাম আগেও পাওয়া গেছে। এবার দেখতে হবে যে রাজনৈতিক নেতাদের কাছে বা ক্ষমতাশালীদের কাছে ভাঙড় কেন জনপ্রিয় হয়ে উঠেছে। আরাবুল আসলি ভাঙড় আসে, তার কারণ সেখানে থাকা মাছের ভেড়িগুলো। ভেড়ির দখল যার, রাজনৈতিক কর্তৃত্ব তার। 57খানা ভেড়ি আছে এখনো পর্যন্ত। এই 57টা ভেড়ির মধ্যে একটা সময় আরাবুল ইসলামের কন্ট্রোলে ছিল প্রায় 48টি ভেড়ি। পরবর্তীকালে আরাবুলের বিরুদ্ধে দলের মধ্যেই একটা প্যারালাল লাইন তৈরি করেন কাইজার আহমেদ।
কাইজাদের সঙ্গে আরাবুল বাহিনীর সংঘর্ষ, রাজনৈতিক ঝামেলা নতুন কিছু নয়। মাঝে মধ্যেই দেখা গেছে যে তৎকালীন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সর্বোচ্চ নেতা মানে সুব্রত বক্সী এই দুজন নেতাকে ডেকে বারবার ধমক দিয়েছেন। আরাবুল ইসলামকেও ডেকেছেন, কাইজারকেও ডেকেছেন, বারবার ধমক হয়েছে। সেই ধমকের মাঝে বোঝানো হয়েছে যে দলীয় শৃঙ্খলা ব্রেক করলে তৃণমূল কংগ্রেসের জায়গা হবে না, কিন্তু তারপরেও আরাবুল থেমে থাকেননি। আরাবুল ছিলেন আরাবুলেই। আরাবুল এমন কাজও করেছে যে শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছেন তৃণমূলের কোন নেতা, যদি শর্ট কোয়েশ্চেন আসে 1 নম্বরে, যে শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছেন তৃণমূলের কোন নেতা, এটা আরাবুল ইসলাম। এই হচ্ছে ওনার সার্বিক চিত্র। তো কোথাও না কোথাও আরাবুল রাজের সমাপ্তি চেয়েছিল তৃণমূল কংগ্রেস, যে কারণে 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক 1 বছর আগে আরাবুল ইসলাম যখন সুব্রত বক্সির সঙ্গে দেখা করতে যায়, ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে যায়, তখন আরাবুলকে বলা হয় তোমার সঙ্গে দলের সম্পর্ক শেষ, ভুলেও আর এই বাইপাসের ধারে এই ভবনের দিকে চোখ রাখবে না। সেই দিন তৃণমূল ভবন থেকে বেরিয়ে নিরাশ হয়ে আরাবুল যখন ফিরছেন তার নিজের গড়ে, সেই দিনই তৃণমূলের কর্মী সমর্থকরাই আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করে। এরপর কিছুদিন গা ঢাকা। তারপর দেখো এই সমস্ত গুন্ডাদের তো ভেসে থাকতে হবে, জ্যাকেট বদলানোর সময় দরকার পড়ে। হঠাৎ করে যে আরাবুল ইসলামের হাতে একটি রাজনৈতিক দলের কর্মীরা বেধড়ক মারধর খেলেন, অত্যাচারিত হলেন, সেই আরাবুল ইসলামকে স্বাগত জানিয়ে দিল ওই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা নওশাদ সিদ্দিকী। যদি না চাইতেন তাহলে আরাবুল ইসলাম কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করতে পারতেন? নওশাদ সিদ্দিকী যদি না চাইতেন তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আরাবুল ইসলাম কি ময়দানে নেমে যেতে পারতেন? তিনি নিলেন কি করে? দলের একাধিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতারা তারা বিষোদ্গার করেছিলেন যে আরাবুলকে নেওয়া ঠিক হচ্ছে না, আমাদেরকে মেরে আমাদের কর্মীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আজকে মানে তাকে আমরা নেব দলে। কিন্তু বলা হয় অনেক রাজনৈতিক সমীকরণ, অনেক ইকুয়েশন রয়েছে, শৌকত মোল্লার সঙ্গে নাকি শিয়ানে শিয়ানে লড়াই করা যাবে। এই যশবন্ত তো এখন এই ফোনের সিরিজগুলো বেরিয়েছে না, ধরো 17, আবার বলবে 17 প্রো, তারপর প্রো ম্যাক্স, মানে আরাবুল যদি 18 হয় তাহলে 18 প্রো ম্যাক্স হচ্ছে শওকত মোল্লা। এমনিতেই ওই গানটা ভাইরাল, আমি সেই গানটা নিয়ে বলতে চাইছি না। তো দুজনেই দেখা গেল, তুমি ভালোভাবে লক্ষ্য করো, দুজনকেই কিন্তু 24 পরগনাবাসী রিজেক্ট করলো। বলে এখানে আরাবুল ইসলাম দেখলো যে তার রাজনৈতিক জমি আবার নরম হয়ে গেছে। নির্বাচনের সময় প্রচারে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আরাবুল চোর, আরাবুল গুন্ডা, তার গাড়ি ধরে বিক্ষোভ হচ্ছে, সামলাতে পারছেন না, তিনি আবার রেড়ে করে তেড়ে যাচ্ছেন। এমন অবস্থায় নির্বাচন শেষ, তৃণমূল কংগ্রেস রাজত্ব থেকে চলে গেল। আরাবুলও অন্য দলে গিয়ে খুব একটা ব্যবস্থা করতে পারলো না। কিছুদিন আগে ফেসবুক পোস্ট করে বিষোদ্গার করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে আরাবুল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ত্যাগ করে দিলেন। এর বিষয় হচ্ছে আরাবুল তো নিশ্চয়ই আইএসএফ এর প্রতিষ্ঠাতা সদস্য নয়, সেই সময় থেকে নিশ্চয়ই ছিল না। তার এটাতে এতটা গুরুত্ব দেওয়ারও মানে কোনো প্রয়োজন আছে বলে, এবারে উনি এখন যেটা চাইছেন স্রোতের পানার মতো, যে যদি ভাসতে ভাসতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাওয়া যায়, আবার কিছু করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে এবং সেইখানে যারা যারা গুন্ডামো করেছেন তাদের বিরুদ্ধে অতীতে যারা করে অনেক ফাইল খোলা হবে। আরাবুল ইসলামের ফাইলটা কেন খোলা হচ্ছে না, আমি এটাই জানতে চাইছি। একাধিক মানে জীবন সংশয় করে দেওয়া এবং মানে সাধারণ মানুষ, একজন আদ্যন্ত সাধারণ মানুষ সামান্য একটা জমি নিয়ে তাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়া, একাধিক এফআইআর আরাবুলের এগেনস্টে ভাঙড় সহ একাধিক জায়গায় 24 পরগনার একাধিক থানায় রয়েছে। তৃণমূল আমলে অনেক জায়গায় অফিসার অভিযোগ নিতে অস্বীকার করেছেন। সেই সব পেন্ডিং কেসগুলো খুললেই তো জারি জুরি বেরিয়ে যায়, মানে গুন্ডা দমন আইনে আরাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তাহলে এখনো কেন আরাবুল বলবে এই দল ছেড়ে দিলাম সেই দল? ওনার তো জেলে থাকার কথা আর কি, বোধহয় হিসেব যা বলে ওনার জেলে থাকার কথা। সেই আরাবুল ইসলাম দেখতে পাচ্ছে যদি আমি এখন কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে না থাকি তাহলে আমার যে কোনো সময় কিন্তু জেল যাপন হতে পারে। সেই পরিস্থিতি বুঝে তিনি কিন্তু আমাদের কাছে যা তথ্য, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেখান থেকে আমল না পেয়ে এখন তার শেষ ভরসা যদি কালীঘাট তৃণমূল তাকে আপন করে নেয়।
এটাই এখন আরাবুলের স্ট্যান্ড পয়েন্ট। অর্থাৎ যে তথ্য এবং যে বিশ্লেষণ সুচারু দিল তাতে এই যে ভাঙড় যেখানে আদি গঙ্গা খুব কাছেই, এখন ভাসতে ভাসতে যদিও যা ইতিহাস বলছে বা আমার যা জ্ঞান যতটা, যে এই নাকতলা হয়ে বাঁশডনি হয়ে ওটা গড়িয়া হয়ে সূর্যিপুর পর্যন্ত চলে গিয়েছে, প্রায় 21 কিলোমিটারের বেশি। এখন এই বিপরীত স্রোতে এসে আবার কালীঘাটে আরাবুল ইসলাম পৌঁছায় কিনা এটা আমি জানার চেষ্টা করব রিকের থেকে। রিক পুরো কায়স্থ, কারণ বেসিক্যালি দেখুন আরাবুল, তারপরে এই যে শওকত আলী মোল্লা বা শাহজাহান, জাহাঙ্গীর, পুষ্পা সব শুনে নিচ্ছেন আপনারা। তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আপনারা জানেন, তারপর হয়তো ইতিহাসে একদিন দেখবো 20-30 বছর পর যে তৃণমূল কংগ্রেসের পতনের কারণ কি এরা। তো যাই হোক, আলোচনা যেদিকে, যে রিক এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে যে আরাবুল ইসলামের রাজনৈতিক অবস্থান কোথায়। তাহলে কি রাজনৈতিক সন্ন্যাস? এরা কার্যত গুন্ডা, যা বলছে ইতিহাস, একাধিক এফআইআর, একাধিক ঘটনায় নাম জড়িত, যেমন শিক্ষিকাকে জগ মারা থেকে শুরু করে একাধিক প্রচুর, এটা আইনের কথা বলছে। কিন্তু কিন্তু এতদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। এবং যা শোনা যায়, আমরা শুনেছি যে এই শওকত আলী মোল্লা একবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু আরাবুল সামনে থেকে প্রতিহত করেন, তারপরে খুবই আস্থাভাজন হয়ে ওঠেন। এই জায়গায় দাঁড়িয়ে মমতার বিশ্বস্ত পুরনো সৈনিক, এবং তৃণমূল কংগ্রেস যখন এর আগে সুগতবাবু দাঁড়িয়েছিলেন সেই সময় ভাঙড় থেকে একাধিক লিড দেওয়া, এই সমস্ত আরাবুল করে। তো আরাবুলের কি শেষ ঠিকানা কালীঘাট তৃণমূল? মানে আস্তে আস্তে ভেসে ভেসে কি কালীঘাটের তীরে গিয়ে আরাবুল ভিড়বে? দেখো, সেটা মনে হয় না, কারণ কালীঘাট তৃণমূলে এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি আছে। সেই কারণে শওকত মোল্লাকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের অবজারভার করেছিলেন অভিষেক ব্যানার্জি, যে কারণে আরো দূরত্ব তৈরি হয়ে গেছে কালীঘাট তৃণমূলের সাথে আরাবুল ইসলামের। আরাবুল ইসলাম এমন একজন নেতা যে নিজের কোনো প্রতিদ্বন্দ্বীকে ময়দানে থাকতে দেবে না। মনে থাকবে ডাক্তার রেজাউল করিমের কথা। ভাঙড়ের অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন এবং ভাঙড়ের মানুষ অত্যন্ত পছন্দ করতেন। যখন তিনি একটা পরিচিতি পাচ্ছেন যে ভাঙড়ে আগামী সময় নির্বাচনে দাঁড়াতে পারবেন, এরকম একটা পর্যায়ে 2024 নির্বাচনের সময় চলে আসলো, ঠিক সেই সময়, বা ভাঙড়ের ঠিক 2021 সময় বলছি, ভাঙড়ের নির্বাচনে ঠিক সেই সময় ডাক্তার রেজাউল করিমকে সাইড করে দিল আরাবুল ইসলাম। কার্যত রাজনৈতিক সন্ন্যাস নিতে বাধ্য করে দিয়েছিল। কেবল তখন রাজ্য সরকারের মেডিকেল বোর্ডের 5 জন সদস্যের মধ্যে একজন ডাক্তার রেজাউল করিম। এত ভালো একজন রাজনীতিবিদ, যার নামে কোনো দুর্নীতি নেই, যার নামে কোনো তোলাবাজি নেই, সেরকম একজন ছিলেন ডাক্তার রেজাউল করিম, সাইডলাইন করে দিলেন। আসলেন শওকত মোল্লা। যখন দেখছে আরাবুল যে শওকত মোল্লার সাথেও পেরে উঠছি না আমি, শওকত মোল্লা আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে আমার দলেই, আমার কম্পিটিশন বেড়ে যাচ্ছে, একচেটিয়া তোলাবাজি, একচেটিয়া মাছের ভেড়ি আমার দখলে আর থাকবে না, শওকত ভাগ বসিয়ে দেবে, তখন চলে আসলো আইএসএফ এ। কারণ ক্ষমতায় আইএসএফ। কিন্তু আইএসএফ এ আসার পরও যাদের ওপর দিনের পর দিন এই আরাবুল অত্যাচার চালিয়েছে, এত কেস, এত এফআইআর, তারা কি ছেড়ে দেবে? আমি একটা কথা বলি যশবন্ত দা, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা মনে থাকবে, জুন মাসে হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার সময় বোমাবাজি, নাম জড়ালো আরাবুলের। ভোটের দিন গণনার রাতে গণনা কেন্দ্রে বোমাবাজি, ব্যালট বাক্সে বোমাবাজি হচ্ছে, যে ঘরে ব্যালট বাক্স রাখা হয়েছে। গ্রেপ্তার হলো আরাবুল ইসলাম। 2024 সালে লোকসভা নির্বাচনে দেওয়াল লিখন নিয়ে মারামারি, ভোটের দিন বোমাবাজি। 2024 সালে একটা স্কুল বুথের সামনে, সেখানে কার্যত 23টা বোম চার্জ করা হয়েছিল 2024 সালে, সকাল 10:30টার ঘটনা বলছি, বলে অভিযোগ ছিল। লোকসভা নির্বাচনের সময়। এমনকি লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে একটা ছবি দেখাবো, এই দোকানটা একটা চায়ের দোকান ভাঙড়ে। একটু রিকোয়েস্ট করবো যে একটু জুম করার জন্য। এটা চায়ের দোকানের সামনের ছবি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটু চেষ্টা করছি বড় করে দেওয়ার। এই সেই ছবি, এবং দেখতেই পাচ্ছেন যে হাতে কি রয়েছে এবং যারা যারা দাঁড়িয়ে আছে তারা কে কি অবস্থায় রয়েছে। একটা ছোট্ট ছবি আপনাদের সামনে দেখুন, রাস্তাতেও যা পড়ে আছে চারদিকে, সেটা একটু জুম করে দেখালাম আপনাদের। এখানেই শেষ না যশবন্ত দা, এই চায়ের দোকানের দেওয়ালে যে পোস্টারটা টানানো আছে, সেটা আরো রাজনীতিতে অত্যন্ত লজ্জার, যে এই দোকানে কোনো রকম রাজনৈতিক আলোচনা করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। একজন বয়স্ক লোক, তিনি চায়ের দোকান চালাচ্ছেন ভাঙড়ে,
আর ভাঙরের মতো জায়গায় তাকে দোকানে লিখে রাখতে হচ্ছে। আমরা দোকানে দেখি ধার চাইয়া লজ্জা দিবেন না, সেখানে লেখা দোকানে বসে কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না। এতটা গরম ভাঙরের পরিবেশ হয়ে উঠেছিল। কিন্তু কেন? ভাঙরকে শান্ত করার জন্য কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি, তাও ভাঙর শান্ত হলো না। 4টি থানা। ভাঙরকে শান্ত করার জন্য ভাঙরের সীমানা, সেই সীমানাতেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল, যাতে বাইরে থেকে কেউ ভাঙরে ঢুকতে গেলে চেকপোস্ট রয়েছে। তারপরও দিনের পর দিন ভাঙরে বোমবাধার কাজ চলেছে। কারা করেছে? আরাবুল, শওকত, নওশাদ সিদ্দিকী, প্রত্যেকের নাম তো উঠছে। কারা করেছে সেটা এখনো না আইডেন্টিফাই হলো, না ভাঙর এখনো শান্ত হলো। বলে আরাবুল ইসলাম যদি চলেও যায়, শওকত মোল্লা যদি ভাঙর ছেড়ে চলেও যায়, সেই শেখ শাহজাহানের মতো এক শেখ শাহজাহান চলে যাবে, আর এক শেখ শাহজাহান তৈরি হয়ে যাবে। ঠিক সেরকমই ভাঙর ভাঙরেই রয়েছে। ভাঙরে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তৃণমূল জামানা শেষ, ভারতীয় জনতা পার্টির সময় শুরু, তাও ভাঙরে এখনো অশান্তি চলছে। ভাঙর ভাঙরই আছে, ভাঙরের কোনো পরিবর্তন হয়নি। ফলে আগামী সময় দেখার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ভাঙরের জন্য আলাদাভাবে কি পরিকল্পনা নেন। কারণ ভাঙরের মানুষরা মনে করেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় বা ভারতের বাসিন্দা নয়, তারা অন্য কোথাও বাসিন্দা, যেখানে আইন অন্যরকম, যেখানে দিনে দুপুরে বোম পড়ে, যেখানে দিনে দুপুরে রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে তাকে ধরে মারধর করা হয়। ভাঙরের রাজনৈতিক পরিবেশটা এরকম জায়গাতেই চলে এসছে। ফলে কিভাবে আগামী সময়ে প্রশাসন ব্যবস্থা নেয় এই ধরনের বোমাবাজি রুখতে, কারণ সাধারণ মানুষ অশান্তি চায় না, তারা শান্তিপূর্ণভাবে থাকতে চায়। যারা অশান্তি পাকাচ্ছে, যারা অশান্তি করছে, এত এফআইআর, এত অভিযোগ, তাও কেউ কোনো ব্যবস্থা নিতে পারছে না। আগামী সময় ভাঙরের মানুষ চাইছে শান্তি, এছাড়া আর কিছুই না। আপনাদের মনে থাকবে দর্শক বন্ধুরা, দক্ষিণ 24 পরগনার একটা জায়গা থেকে আমরা বলি না যে ইন্ডিয়া ট্রফি হারুক কিন্তু পাকিস্তান ম্যাচ জিতুক, যুব সম্পাদক সর্বভারতীয় কোট অ্যান্ড কোট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভাঙর কি এবার তৃণমূল পাবে? না, ভাঙরের মানুষ কিন্তু তৃণমূলকে রাখেনি। তবে এই আরাবুলের মতো যারা দুর্বৃত্ত, যারা রং পাল্টায় নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এখন সুচারু যেটা বলবো যে এই ভাঙর ফাইল এখন সব জায়গায় তো ফাইল খুঁজছে সব দিকে। আপনারা দেখেছেন বন্যায় যে আমাদের আরামবাগ ডুবছে সেই ফাইলস, আমাদের যে ঘাটাল মাস্টার বা ঘাটাল ফাইলস, কেশপুর ফাইলস, একাধিক ফাইলস। তো এই ভাঙর ফাইল কবে ওপেন হয়, সুশান্তি ফিরে আসে কিনা, এবং এই আরাবুল ইসলাম এর মতো যে বা যারা আছেন এরা কি খড়কুটো ধরে রাজনীতিকে ধরে রেখে আবার কোনো দলে ভিড়ে গিয়ে নিজেদের যে স্বার্থ সিদ্ধি, যেটা কায়েমি স্বার্থ বলি, সেটা বজায় রাখেন, নাকি পুরোপুরি আরাবুল নিশ্চিহ্ন হয়ে যাবে, ভাঙরে শান্তি ফিরে আসবে, আরাবুলের মতো কোনো দুর্বৃত্তরাই ভবিষ্যতে কোনো দলেরই সম্পদ হয়ে উঠতে পারবেন না? এটা ঠিক করবেন আপনারা, এটা ঠিক করব জনতা জনার্দন, এবং এটা ঠিক করবে সময়। আমাদের দাদা দিদি রাজনীতির প্ল্যাটফর্মে আজকে আরাবুল এবং ভাঙর এবং তার যে পরিস্থিতি সেই নিয়ে আলোচনা ছিল। ভালো লাগবে কমেন্ট করবেন, আর অন্য কোনো টপিক নিয়ে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, দেখবেন, আশীর্বাদও দেবেন এবং সঙ্গেও থাকবেন দাদা দিদি রাজনীতি। আজ যশবন্ত এখান থেকে বিদায় নিচ্ছে, আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবে। নমস্কার।